এখন তোমাদের শোনাচ্ছি ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের গুলমাস্টার গোলাদা। গোলকবিহারী ভট্টাচার্য ওরফে গোলাদা যে কী জিনিস তা যদি পরিষ্কার করে বলতে হয় তাহলে বলা উচিত লোকটা একটি মাল। কুমড়োর ফালির মতন বেঁকানো মুখ, লম্বাটে চেহারা, দারুণ আড্ডাবাজ, খাঁটি ফক্কর যাকে বলে ঠিক তাই। সেদিন সকালবেলা বেচুর চায়ের দোকানের সামনে পেতে রাখা বেঞ্চিটাতে বসে গোলাদা বললেন, তুই আজকাল খবরের কাগজ রাখা বন্ধ করে দিলি কেন রে বেচু? বেচু বলল, তোমাদের উৎপাতের জন্যে। কাগজ পড়তে পড়তে যে হাতাহাতি করো তোমরা, রাজনীতি করবে তো ঘরে গিয়ে করো, আমার দোকানে কেন? বেকার ছেলে একটা দোকান দিয়েছি অতি কষ্টে, খেতে হয় খাও, না খাও তো ফোটো, কাগজ আর রাখছি না। গোলাদা চোখ দুটো গোলালু করে বললেন, তার মানে ওই সব অজুহাত দেখিয়ে কাগজ রাখার দায়টা এড়াতে চাস, এই তো? সে যা বলো, খবরের কাগজ না রাখলে চায়ের দোকান চলে? এতে তোর দোকান যে ডকে উঠবে সে খেয়াল আছে? আছে বই কি, আর এও জানি হাওড়া ব্রিজের নিচে গঙ্গাটা এখনও বইছে, একেবারে খেতে না পাই ওপর থেকে ঝাঁপিয়ে তো পড়তে পারবো। তার মানে আত্মহত্যা করবি? তোমার মতন কয়েকজন খদ্দের এসে জুটলে করতে হবে বই কি। গোলাদা মুখখানাকে বাংলার পাঁচ করে বসে রইলেন কিছুক্ষণ, তারপর বললেন, দে 1 কাপ চা দে। 17 কাপ চায়ের দাম বাকি আছে, সে খেয়ালটা আছে কি? সেটা আগে মেটাও, তারপরে দিচ্ছি। বেচুর চায়ের দোকানের পরেই হলো পোনা ইলেকট্রিক্স, সবেমাত্র দোকানটা খুলেছে। এমন সময় গোলাদা গিয়ে হাজির, সেই সঙ্গে আবার জুটে গেল হাড় হাবাতে ক্যাবাটা। পোনার দোকানের সামনে পাড়ার বখাটেরা বসে আড্ডা দেওয়ার জন্য একটা বেঞ্চি পেতে রেখেছিল। ওরা দুজনে গিয়ে গ্যাট হয়ে বসলেন তাতে। পোনা একবার আর চোখে তাকালো ক্যাবার দিকে, তারপর গোলাদাকে বলল, তা সাত সকালবেলা এত জায়গা থাকতে আমার এখানে এসে হানা দিলেন কেন দাদা? কলিকাল, ঘোর কলিকাল। বামুনের ছেলে রোজ সকালে 1 কাপ করে চা খাই, তা দাম দিতে পারিনি বলে বেচোটা আজ চাই দিলে না আমায়। আজকের চাটা তুই খাইয়ে দে। পোনা গণেশকে ধূপ দেখাতে দেখাতে বলল, এটা চায়ের দোকান নয়, ইলেকট্রিকের দোকান। শখ খেতে চান তো খাওয়াতে পারি। ক্যাবা বলল, এসব আবার কি কথা? সত্যি দিনকাল যত বদলাচ্ছে তোরাও তত হয়ে উঠছিস। গোলাদা বললেন, হবে নাই বা কেন? পাক্কা সিনেমাখোর হলে কেন হবে না? সেদিন কি একটা যেন সিনেমা দেখতে গেছি, হ্যাঁ মনে পড়েছে, চাক্কু মেরা নাম। তা আম্বুলিদার ছোটো ছেলেটাও দেখি স্কুল পালিয়ে বইপত্র নিয়ে আমার পাশে গিয়ে বসেছে। আমি ছেলেটাকে বললুম, কিরে বেটা, এই বয়সে স্কুল পালিয়ে এসব দেখতে এসেছিস? তা সে কি বলল জানো? বললে, কেন আসবো না? আপনি আমার বাপের বয়সী লোক, আপনার মাথার চুল সব পেকে গেছে, আপনি যদি এইসব লারে লাপ্পা দেখতে আসেন তাহলে আমি কেন আসবো না? আপনাদের দেখেই তো আমরা শিখছি। ক্যাবা বলল, বলেন কি, এই কথা বলল? আমি একবর্ণ মিথ্যে বলছি না রে ভাই। আস্পর্ধা তো কম নয়। গোলাদা তার আমসি মুখে দূরের দিকে তাকিয়ে খালি পেটে হাত বোলাতে লাগলেন। সামনের বাড়ির বারান্দায় তখন টাক সর্বস্ব টেকোদা দাঁড়িয়েছিলেন। গোলাদার চোখ পড়ল সেই দিকে। টেকোদাকে দেখেই চেঁচিয়ে উঠলেন গোলাদা, আরে টেকো, কেমন আছিস? ভালো আছিস তো? টেকোদা বললেন, এই কোনো রকম আছি রে ভাই। তা হ্যাঁ রে, আমি হচ্ছি এই পাড়ার দাদার দাদা গোলাদা। তোর বাড়ির সামনে সাত সকালবেলা এমন হন্যে হয়ে বসে আছি, 1 কাপ চা খেতে পাবো না। টেকোদা তার মাথা জোড়া বিশালটাকে হাত বুলোতে বুলোতে বললেন, বিলক্ষণ বিলক্ষণ, এ আর এমন কি কথা, আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। 2 কাপ দিস কিন্তু, ক্যাওয়াটাও আছে। টেকোদা ডাকলেন, দোকন, এই দোকন। কিন্তু ভিতর থেকে কোনো সাড়া শব্দ এলো না দেখে টেকোদা নিজেই চলে গেলেন চা আনতে। এমন সময় মোড়ের মাথা থেকে হঠাৎ কে যেন চেঁচিয়ে উঠল, সিআরপি সিআরপি। সঙ্গে সঙ্গেই শুরু হয়ে গেল ম্যাজিক। ক্যাবাটা করল কি, সার্কাসের ক্লাউনের মতো তড়াক করে একবার লাফিয়ে উঠল শুধু। পরক্ষণেই চোখের পলকে ক্যাবা হাওয়া। অমন যে তুখর মার্কা গোলাদা, তিনিও গেলেন ঘাবড়ে। তাড়াতাড়ি উঠে দাঁড়াতে গিয়ে পায়ে লুঙ্গি জড়িয়ে পড়ে যান আর কি। পোনার হাসি চাপতে পারল না, হো 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 করে হেসে উঠল। এবার বলল, বসুন বসুন, ভয় নেই, সত্যিকারের সিআরপি আসছে না। গোলাদার চোখ দুটোকে গোলাকার করে বললেন, আসছে না? তুই কি করে জানলি? কি ডেঞ্জারাস তোরা। আরে বুঝছেন না, ওই দেখুন
গোলাদা তাকিয়ে দেখলেন চিত্তবাবু বাজার যাচ্ছেন। বললেন, এ তো চিত্তরঞ্জন মানে চিতু। ওই হলো, উনি সিআরপি, চিত্তরঞ্জন পাল। চিত্তর সি, রঞ্জনের আর এবং পালের পি যোগ করলে কি হয়? সিআরপি। তবে এতে ভয় পাওয়ার কি আছে? ভয় পাওয়ার কি আছে? সেই যে সেবার তোরা কিসের যেন রাজনীতি করছিলি, দেয়ালে কী সব লিখতিস টিখতিস, তা সেই চোখ পচা না কে যেন একজন কি একটা লিখেছিল, একটা বানান বোধহয় সে ভুল করে ফেলেছিল, আমি সেটা ঠিক করে দিচ্ছিলুম। এমন সময় হঠাৎ একদল সিআরপি কোত্থেকে এসে ক্যাক করে কাঁকড়ার মতন টিপে ধরলো আমাকে। সবাইকে ছেড়ে আমাকেই ধরলো, বলল আমিই নাকি পালের গোদা, ওদেরকে এইসব শেখাই টেকাই। তারপর থানায় নিয়ে গিয়ে, ওহ বাপরে বাপ, আমার ঠাকুরদাদার একমাত্র নাতির ষষ্ঠী পুজো দেখিয়ে ছাড়লো। সেই থেকে আমি জমকে যত না ভয় পাই, তোদের ওই সিআরপিকে তার চেয়েও বেশি। সাত করে কি আমার পিলেটা চমকে উঠেছিল। এমন সময় টেকোদার বাড়ির কাজের ছেলেটা সেফটি পিন 2 কাপ চা নিয়ে এলো। পোনা বলল, নিন, দয়া করে এবার একটু চা সেবন করুন। গোলাদা বললেন, আমার তো 1 কাপেই হবে, আর 1 কাপ তুই খা। যেমন ডেবমি করছিস বসে বসে, গরম চা খেয়ে মাথাটা ঠান্ডা কর। ক্যাবাদা খাবে না? কোথায় তোর ক্যাবাদা? সে বোধহয় এতক্ষণে মঙ্গল গ্রহে পৌঁছে গেছে। না, হতচ্ছাড়াটার সঙ্গে আর মিশবো না, ভিতর ডিম একেবারে। কত গরু ছাগলকে বলে তৈরি করে দিলুম, অথচ ওটার আজও কিছু করতে পারলুম না। আচার্যি পাড়ার গলির মুখেই ছিল ঢেঙিপঞ্চির বাড়ি। মাথায় ঢেঙা আর নামে পঞ্চি বলে সবাই তাকে ঢেঙিপঞ্চি বলতো। সে ছিল এক যন্তর। মেয়ে মানুষ যেমন তালগাছের মতন লম্বা হয়, তা ওকে না দেখলে বিশ্বাস হবে না। তার ওপরে যেমন ঘোড়ার মতন মুখ, তেমনই বেটা ছেলের মতন গলা। ঢেঙিপঞ্চি কালীবাবুর বাজার থেকে 1 ফালি পচা কুমড়ো কিনে বাড়ি ফিরছিল। গোলাদার কথাটা বোধহয় কানে গেছে তার। যেতে যেতে তাই হঠাৎ থমকে দাঁড়ালো ঢেঙিপঞ্চি। তারপর আস্তে আস্তে গোলাদার সামনে এসে তার ঘোড়া মুখ নিয়ে গরুর মতন বড় বড় চোখে, অবাক চোখে চেয়ে রইল গোলাদার দিকে। গোলাদা সবে একটা চুমুক দিয়েছেন চায়ে, এমন সময় চোখের সামনে মূর্তিমান শ্মশানকালীর মতো ঢেঙিপঞ্চিকে দেখেই তো চক্ষু স্থির, হাতের চা হাতেই রইল। ঢেঙিপঞ্চি আরও একটু এগিয়ে এলো। গোলাদা পিছিয়ে গেলেন। একবার আর চোখে পোনার দিকে তাকিয়ে বললেন, ওরে কার মুখ দেখে উঠেছিলুম রে আজ? হ্যাঁ, সিআরপির ভাড়া তো কাটলো, কিন্তু এবার এই সাক্ষাৎ শ্মশানকালীর হাত থেকে কি করে রক্ষা পাবো রে? ঢেঙিপঞ্চি আরও একটু এগিয়ে এসে মুখের কাছে এসে বলল, যা বলেছ ঠিক বলেছ তো। গোলাদা বললেন, হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছি, আমি কখনো বেঠিক বলি? যা বলেছি ঠিক বলেছি, আজ আর আমার পরিত্রাণ নেই। আরে না না, পরিত্রাণ নয়, ওই সব ত্রাণ কার্যের কথা এখন আসে কোত্থেকে? এই একটু আগে কি যেন বললে তুমি? একটু আগে তো আমি অনেক কিছু বলেছি, এই টেকোদার সঙ্গেই কথা বলেছি কত। আরে রাখো তোমার টেকোদা। টেকোদাকে আমি রাখবো কি গো? টেকোদাই তো আমাকে রেখেছে, দেখছো না এখনও টেকোদার দেওয়া চা খাচ্ছি। ফের টেকোদা টেকোদা করলে ঠাস করে একটা চড়িয়ে দেব। বুড়ো ভাম, কেবল কথা ঘোরানোর চেষ্টা। ওই যে তখন বললে কত গরু ছাগলকে তুমি মানুষ করে দিয়েছ, এ কথা কি সত্যি? গোলাদা যেন বিষম খেলেন একবার। বললেন, হ্যাঁ হ্যাঁ সত্যি, 3 সত্যি, এই দুনিয়ায় সব সত্যি। ঢেঙিপঞ্চি হঠাৎ গোলাদার হাত দুটি জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। গোলাদা কাচুমাচু হয়ে বললেন, এ কি গো, তুমি অমন করছো কেন? ঢেঙিপঞ্চি বলল, আমি জানি বাবা, তুমি ছাড়া এমন অসাধ্য সাধন আর কেউ করতে পারবে না। তোমার গুণের কথা সব জানি আমি। রাতকে দিন তুমি ছাড়া কে আর করবে? তা বাবা, আমার তো কোনো চুলোয় কেউ নেই। থাকার মধ্যে বড় আদরের একটা পাঁটা আছে। তুমি বাবা যেমন করে হোক সেটাকে একটু মানুষ করে দাও। যদি দাও, গরিব বেদবার খুব উপকার হয় তাহলে।
গোলাদার সঙ্গে সঙ্গে বিষয়টি উপলব্ধি করে ফেললেন। একেই তিনি ধান্দাবাজ লোক, তার উপর পুরোদস্তুর ম্যানেজ মাস্টার, তাই চটপট ব্যাপারটা বুঝে নিয়েই বললেন, কত বড় পাঁঠা? বেশ বড় সড়ো। কচি পাঁঠা না বোকা পাঁঠা? এখনো কচি, এই ধরো না কেন বছর খানেকের। তবে বোকা কি চালাক তা বলতে পারবো না। তাহলে তো ভালোই হবে। হবে তো বাবা। নিশ্চয়ই হবে। ম্যা করে না ব্যা করে? ম্যা করে। তাহলে খুব তাড়াতাড়ি মা বলে ডাকতে পারবে, তারপর 2-4 দিন ব্যা করে বাবা ডাকবে। সত্যি বলছো? আশায় উজ্জ্বল হয়ে উঠল ঢেঙিপঞ্চির চোখ দুটো। সত্যি বলছি। তবে ওকে তো এখানে মানুষ করা যাবে না, বোটানিক্যাল গার্ডেনে নিয়ে গিয়ে পিকনিক ট্রেনিং দিতে হবে, নাহলে এইসব বকাটে ছেলেগুলোর সঙ্গে মিশলে একেবারে বকে যাবে। তাই নিয়ে যাও বাবা, তাই নিয়ে যাও। এ পাড়ায় আবার মানুষ থাকে, একরত্তি ছোড়া সব। কি বিত্তেল! ঝ্যাঁটা মারো মুখে, ঝ্যাঁটা মারো। তুমি বাবা ওকে এখান থেকে সরিয়েই নিয়ে যাও। এই মুখ পোড়াগুলো থাকলে ও কোনোদিনও মানুষ হবে না। তা তুমি যদি আমার পাঁটাটাকে মানুষ করে দিতে পারো, তাহলে সম্পত্তি আমি তোমার নামে লিখে দেবো, বাকি অর্ধেক থাকবে আমার পাঁটার নামে। গোলাদা পেটে হাত বোলাতে বোলাতে বললেন, তা তোমার পাঁটাটাকে একবার গিয়ে দেখে আসতে হয় তাহলে। চলো না বাবা, চলো। নিশ্চয়ই দেখবে, তুমি 100 বার দেখবে। তোমার মতন লোক হয় কখনো? গরু ছাগলকে মানুষ করতে পারো, কত গুণ তোমার। গোলাদা এবার চায়ের কাপে শেষ চুমুক দিয়ে কাপটা নামিয়ে রেখে বললেন, আজ গিয়ে দেখে আসি, তারপর রবিবার সকালে নিয়ে যাব তোমার পাঁঠাকে। তবে 2-1 বছর সময় দিতে হবে, কিন্তু বেশি তাড়া দিলে চলবে না। আমি যখন দায়িত্ব নিয়েছি তখন পাঁঠা তোমার মানুষ হবেই। পোনার দিকে তাকিয়ে এক চোখ টিপে ঢেঙিপঞ্চির সঙ্গে বিদায় নিলেন গোলাদা। পোনা অবাক চোখে চেয়ে রইল সেই দিকে। একটু পরেই গোলাদা মনের আনন্দে গান গাইতে গাইতে কেষ্টদের বাড়িতে গিয়ে হাজির। কেষ্ট, এই কেষ্ট! কেষ্ট জানলা দিয়ে উঁকি মেরে বলল, কী ব্যাপার? শিগগির আয়, কুইক! কেষ্ট সঙ্গে সঙ্গে বেরিয়ে এলো। গোলাদা কেষ্টর কানে কানে ফিসফিস করে বললেন সব কথা। শুনেই লাফিয়ে উঠল কেষ্ট। ওরে বাবা, ওর ভেতরে আমি নেই। তোমার কি মাথা খারাপ হয়েছে গোলাদা? কোথায় খাপ খুলতে যাচ্ছ? ঢেঙিপঞ্চির হাতে মুড়ো একটা ঝ্যাঁটা থাকলে মিলিটারিরাও তাদের স্টেন গান ফেলে রেখে দৌড়োয়। গোলাদা ধমকে উঠলেন, ওই জন্যই তোর কিছু হলো না। তোদের জ্বালায় পালিয়ে গিয়ে বিশেটা ওড়িশায় লেখাপড়া শিখে পাস করে বেরিয়ে এলো, আর তুই কি না বম্বের মতন জায়গাতেও চাকরি পেয়ে চাকরি ছেড়ে পালিয়ে এলি। যা বলছি তাই কর, হাঁড়ি করা জোগাড় দেখ। সামনের রবিবার সকালে হাঁড়ি করা নিয়ে ধনা আর মনাকে সঙ্গে করে বোটানিক্যালের বটতলায় ওয়েট করবি। আমি পাঁটাটাকে নিয়ে 8টার ভেতর চলে যাব, এর যেন অন্যথা না হয়। কিন্তু গোলাদা, তুমি আর একবার ভেবে দেখো, কি সাংঘাতিক কাজটা তুমি করতে চলেছ। কোনো রকমে একবার যদি জানাজানি হয়, তাহলে হাওড়া তো হাওড়া, জন্মের মতো পশ্চিমবঙ্গ থেকেই হয়তো চলে যেতে হবে আমাদের। আরে না না, অত সস্তা নয়। এই হাওড়াতেই থাকবো আমরা, আর এই নেপাল সাহা লেনের রকে বসেই রকবাজি করব। যা বলছি তাই কর। আমার বুদ্ধির প্যাঁচে সমুদ্রের ঢেউ পর্যন্ত থেমে যায়। তাহলে তোমার জেদি থাকবে বলছো? অলবাত বেটা ছেলে, অত ভয় পেলে চলে কখনো? তোকে যা করতে বলছি তাই কর না তুই, তারপরে তো আমি আছি। কেষ্ট আর কি করে, বাধ্য হয়ে পিকনিকের আয়োজন করলো। তারপর রবিবার সকালে পিকনিক যে কি সাংঘাতিক রকমের জমে উঠল, তা আশা করি আর বলে বোঝাতে হবে না। অনেক দিন হয়ে গেছে এরপরে। ঢেঙিপঞ্চি গোলাদাকে দেখলেই জিজ্ঞেস করে, হ্যাঁ গোলা, আমার পাঁটা কেমন আছে? ভালোই আছে পিসি। প্রথম ভাগ দ্বিতীয় ভাগ শেষ করে তোমার পাঁটা এখন পত্রপত্রিকা পড়ছে। সত্যি? সত্যি। মাঝে মধ্যে অবশ্য নাটক নোবেল পড়বার জন্য কাঁদে, আর কাঁদে তোমার জন্য। তা আমি বলেছি, মন দিয়ে পড়, যত তাড়াতাড়ি মানুষ হতে পারবি তত তাড়াতাড়ি বাড়ি যেতে পারবি। সেই কথা শুনে সে আরও মন দিয়ে পড়ে। তাই নাকি? তাই নাকি?
আহ্লাদে ভরে ওঠে ঢেঙিপঞ্চি। একদিন গোলাদা হঠাৎ ঢেঙিপঞ্চিকে ডেকে বলে উঠল, ও পিসি, এদিকে এসো, এদিকে এসো, শিগগির এক বাক্স সন্দেশ এনে খাওয়াও। ঢেঙিপঞ্চি দৌড়ে এসে বলল, কেন গো কেন, কোনো ভালো খবর আছে বুঝি? তোমার পাটা ফার্স্ট ডিভিশনের লাস্ট ক্লাস ফার্স্ট হয়েছে। ঢেঙিপঞ্চি লাফিয়ে উঠল, ও মা, সে কি গো? হ্যাঁ, জয় মা বেগরে শেতলা, জয় মা, সত্যি পাস করেছে? সত্যি না তো কি মিথ্যে? ঢেঙিপঞ্চি তাড়াতাড়ি 5 টাকার সন্দেশ কিনে এনে খাইয়ে দিল গোলাদাকে। গোলাদার সন্দেশকে ঢেকুর তুললেন। ও দেখে শুনে কেষ্ট বলল, তুমি কি আরম্ভ করেছো গোলাদা? এটা কিন্তু তোমার বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। গোলাদা ধমকে উঠলেন, তুই থাম, বেলা ফ্যাচ করিস না, মাঝে মাঝে এইরকম ছাড়তে হয়। পাটাটাকে উদরস্ত করেছি, এবার কোনো রকমে বুড়ির সম্পত্তিটা হাতাতে পারলেই কেল্লা ফতে। এইভাবে আরও কিছুদিন যায়, কিছুদিন মানে প্রায় 2-3 বছর কেটে যায় এইভাবে। ঢেঙিপঞ্চিকে রোগে ধরল, শরীর ভেঙে পড়ল। একদিন ঢেঙিপঞ্চি এসে ধরল গোলাদাকে, বাবা গোলক বিহারী, গোলা, আমার বড্ড মন কেমন করছে বাবা। গোলাদার চোখ দুটো কপালে তুলে বললেন, তোমার তো শুনেছি কোনো চুলোই কেউ নেই, তাহলে কার জন্য মন কেমন করছে গো? আমার সেই পাঁটাটার জন্যে। তা তো করবেই, অনেক দিন দেখোনি তো। তুমি একবার তার সঙ্গে আমার শেষ দেখাটা করিয়ে দাও বাবা, আর আমি বাঁচব না বেশি দিন। গোলাদা বললেন, তার সঙ্গে তো এখন দেখা হওয়াই মুশকিল। কেন বাবা, কেন? আমার পাঁটা কি মানুষ হয়নি? মানুষ হবে না কি গো, মানুষের মতন মানুষ হয়েছে। তাহলে সে এখন লখনৌ গিয়ে জজ হয়ে বসে আছে। হ্যাঁ, বলো কি? তাহলে এবার থেকে একবার এখানে নিয়ে এসো দেখি। গোলাদা হেসে বললেন, এখন কি আর তাকে আনা যায়? কেন বাবা? তার এখন সময়ের অনেক দাম, সে এখন বিরাট ব্যক্তি। কে যাবে এখন তার কাছে? আমি যাব। সে তোমায় চিনতে পারবে কেন? খুব পারবে, তুমি আমাকে নিয়ে চলো। ঢেঙিপঞ্চির টাকা পয়সার অভাব ছিল না, শুধু একটু কৃপণ ছিল, এই যা। তা গোলাদা সেগুলোর সদ্গতি করার জন্য ঢেঙিপঞ্চিকে নিয়ে হিমগিরি এক্সপ্রেসের ফার্স্ট ক্লাসে চেপে লখনৌ চললেন। লখনৌতে নেমে একটা ধর্মশালায় উঠে প্রথমেই সারা শহরটা ঘুরে বেরিয়ে তোলপাড় করলেন গোলাদা। তারপর প্যালপিটেশন শুরু হয়ে গেল। গোলাদা ঢেঙিপঞ্চিকে নিয়ে ফৌজদারি কোর্টে ঢুকলেন। সেখানে তখন বিচার চলছিল। বিচারকের আসনে বসেছিলেন একজন জজ সাহেব। যেমন কিটকিটে কালো তার গায়ের রং, তেমনই লম্বাটে মুখে ছুঁচলো দাড়ি, মাথায় টুপি। গোলাদা দূর থেকে দেখালেন ঢেঙিপঞ্চিকে, বললেন, ওই দেখো পিসি, তোমার সেই আদুরে পাঁটা লখনৌ এসে কেমন জজ হয়ে বসে আছে। দূর থেকে দেখে তো ঢেঙিপঞ্চি বুঝতে পারল না। দাড়ি আর টুপি দেখে ভাবলো হয়তো তার পাঁঠাটাই বসে আছে ওখানে, কেননা ছাগলের তো দাড়ি গজায়। তাই আনন্দে উচ্ছ্বসিত হয়ে বললেন, ও মা, তাই তো, সত্যিই তো। ওরে বাবা, আমার পাঁটা কত বড় হয়ে গেছে গো। হ্যাঁ, কেমন লম্বা দাড়ি রেখেছে দেখো। আমার কাছে যখন ছিল তখন একটু একটু দাড়ি গজিয়েছিল। গোলাদা বললেন, কেমন জজিয়াতি বুদ্ধি রেখেছ। পাছে সিং দেখলে লোকের টিটকিরি করে, তাই টুপি পরে সিং ঢেকেছে মাথার। তবে বাবা, মুখখানা কিন্তু ঠিক সেই রকমই আছে, একেবারে ছাগল মুখো, একটু লম্বাটে হয়েছে বটে। তা বাবা, ও আমাকে দেখে উঠে এলো না তো, আমায় কি চিনতে পারছে না? তাই কখনো পারে? এখন যে বড় হয়ে গেছে, তোমাকে তো আমি আগেই বলেছি, এখন আর ও তোমায় চিনতে পারবে না। ও তো আমার দিকে একবার ফিরেও তাকাচ্ছে না। তাকাবে, সময় হলেই তাকাবে। ঢেঙিপঞ্চি আর থাকতে পারল না, জজের দিকে তাকিয়ে বলে উঠল, কী রে, লেখাপড়া শিখে মানুষ হয়ে লখনৌ এসে জজ হয়ে তুই যে আর আমাকে চিনতেই পারছিস না।
গোলাদা বললেন, সর্বনাশ, এসব কি বলছো গো? এটা আদালত, এখানে কথা বলতে নেই, চুপ। না, বলবে না, জজ হয়েছে বলে মাথা কিনে নিয়েছে মুখ পোড়া। জজ সাহেব তখন কটমট করে তাকালেন ঢেঙিপঞ্চির দিকে। নেহাত বাংলা বোঝেন না, তাই টেবিলের উপর কাঠের হাতুড়ি ঠুকে বললেন, অর্ডার, অর্ডার। গোলাদা বললেন, দেখেছো পিসি, তোমার পাটা কেমন ইংরেজি বলছে? সত্যি তো, এই যে আমার বিশ্বাসই হচ্ছে না। তবে আমার নাম গোলক বিহারী। এ আমি স্বপ্ন দেখছি না তো বাবা? বলেই জজের দিকে চেয়ে আবার বলল, হ্যাঁ রে, আমাকে তুই চিনতে পারছিস না? সেই যে তুই আনাজের খোসা খেতিস, খড়বিচুলি খেতিস, মুচমুচ করে কাঁঠাল পাতা চিবোতিস, এখন যে দেখছি চা খেতে শিখেছিস বড়। তোর টেবিলে চায়ের কাপ রয়েছে দেখছি। জজ সাহেব তখন দারুণ চটে গেছেন ঢেঙিপঞ্চির ওপর। ওর কথা কিছুই বোধগম্য না হয় বললেন, এই তুম কৌন হো? গোলাদা বললেন, ওই দেখো, তোমার পাঠা এবার হিন্দি বলছে। সত্যি তো? তবে ও কেন আমায় চিনতে পারছে না? আমি তো আগেই বলেছি পিসি, ও তোমাকে আর চিনতে পারবে না। বড় হয়ে গেলে কেউ কি আগের কাউকে চিনতে পারে? জগতের নিয়মই যে এই। ঢেঙিপঞ্চি তখন ঝুলি হাতড়ে কি যেন বের করলো। গোলাদা বললেন, ওটা কি? গোঁজ আর দড়ি। গোলাদার গলার স্বর বেঁকে গেল এবার। তার মানে? সেই ছাগল বাঁধা দড়ি আর খোটা, সেগুলো কি আমি ফেলেছি? আজও রেখে দিয়েছি বুকে করে। এতক্ষণ ও আমাকে চিনতে পারেনি, এবার এ দুটো দেখলেই চিনে ফেলবে। গোলাদা বুঝলেন এইবার সত্যিকারের গোলমেলে ব্যাপারটা ঘটবে, তাই বললেন, বেশ করেছো, সঙ্গে এনে ভালোই করেছো। এবার তুমি এ দুটো দেখাও, আমি একটু বাইরে গিয়ে বসি, ভেতরে বড্ড গরম। তাই যাও, তোমাকে দেখেই ভয়ে হয়তো আমার কাছে আসছে না। হাজার হলেও তুমি ওর মাস্টার মশাই, তুমি বাইরে গেলেই আমার কাছে ছুটে চলে আসবে। গোলাদা ঢেঙিপঞ্চিকে রেখে আদালতের বাইরে কেটে পড়লেন। ঢেঙিপঞ্চি তখন জজের দিকে আরও একটু এগিয়ে সেই ছাগল বাঁধা দড়ি ও খোঁটাটা তুলে ধরে জজ সাহেবকে বললেন, কী রে মুখ পোড়া, এবার চিনতে পারছিস? সেই দড়ি, সেই খোঁটা, তুই আমার সেই পাঁটা। মনে করে দেখ বাবা, মনে করে দেখ। জজ সাহেব তো ভয়ে লাফিয়ে উঠলেন চেয়ারের উপর। ভাবলেন বুড়িটা বোধহয় সত্যিই ছাগল দড়ি দিয়ে তাকে বাঁধতে আসছে। তাই ঢেঙিপঞ্চির কথা কিছুই বুঝতে না পেরে এবং তার রকম সকম দেখে চিৎকার করে বললেন, এই এ কা করতা है तुम? বলেই বললেন, कोई है? निकाल दो ये बुड्ढी को, मालूम होता है इनको हेड ऑफिस में कुछ गोलमाल हो चुका। সঙ্গে সঙ্গে উকিল, মোক্তার বা অন্যান্য লোকেরা যে যেখানে ছিল সবাই ছুটে এসে হটো হটো করে ঢেঙিপঞ্চিকে বের করে দিল ঘর থেকে। ঢেঙিপঞ্চি বাইরে এলে গোলাদা বললেন, কি চিনতে পারলো পিসি? না বাবা, কী সব হিন্দি মিন্দি বলে বের করে দিল। তা না পারুক, তুমি আমার মানিক, তোমার অসাধ্য যে কিছু নেই তা আমি আজই বুঝলুম। সেই পাঁটা, তাকেও তুমি লখনৌ পাঠিয়ে জজ করে দিলে। তবু ভালো যে চরিত্রটা ওর ঠিক আছে, না হলে বিলেত পাঠালে হয়তো মেম বে করে বসতো। যা বলেছ। যাক, মন কেমন করছিল দেখে গেলুম। আমার যা কিছু আছে সব তুমিই নেবে। এখন চলো, যাবার সময় একবার বাবা কাশী বিশ্বনাথের মাথায় একটু জল ঢেলে যাই। আমার মানসিক ছিল পাঁটাটা মানুষ হলে বাবা বিশ্বনাথের পুজো দেব, তা সেটা দিয়েই যাই। গোলাদা বললেন, হ্যাঁ তাই চলো, শুনেছি কাশী খুব ভালো জায়গা, সেখানে নাকি ভালো ভালো রাবড়ি আর প্যাড়া পাওয়া যায়। এই বলে গোলাদা ঢেঙিপঞ্চিকে নিয়ে স্টেশনের দিকে এগিয়ে চললেন। রেডিওয়ে তখন একটা বিখ্যাত গান হচ্ছে, জব ছোড় চলে লখনৌ নগরী।